কথা আমার সবসময় মনে থাকবে। আপনার এত বড় উপকার আমি কখনোই ভুলতে পারবো না। তারপর ইমন রুষার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এটাই আমার সব কিছু দেওয়া আছে, কোনো সময় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তারপর ইমন গাড়িতে করে বাসায় যাচ্ছে আর ভাবছে প্রথম প্ল্যানটা সাকসেস হলো, এবার দ্বিতীয় প্ল্যানটা তৈরি করতে হবে 1 সপ্তাহ পরে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলো। রাতে ডিনার করে রুমে বসে বসে কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনছে। তখনই হঠাৎ করে ইমনের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। ইমন সাথে সাথে কলটা রিসিভ করতেই একটা মধুময় কণ্ঠ সালাম দিতে লাগলো। ইমনও সালামের জবাব দিয়ে কথা বলতে লাগলো। ইমন বলতে লাগলো, আসলে আপনি আপনার পরিচয়টা দিলে ভালো হতো। অমনি ওপাশ থেকে বলতে লাগলো, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? তারপর যা বলতে লাগলো তা ইমন মোটেও আশা করেনি। বলতে লাগলো, আমি রুষা। ইমন মনে মনে অনেক খুশি। তারপর দুজনে অনেক রাত পর্যন্ত কথা বলতে লাগলো। সকালে আবার কল করলো রুষা। তারপর ইমনকে আজকে কলেজের সামনে যেতে বলল। ইমন কোনো কিছু না ভেবে চলে গেল কলেজের সামনে। তারপর দেখলো রুষা দাঁড়িয়ে আছে ইমনের জন্য। ইমন রুষাকে বলল, সামনে একটা রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে আমরা ওখানে বসে বসে কথা বলতে পারি। রুষা মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর দুজন রেস্টুরেন্টে গেল। ইমন রুষাকে বলল কিছু অর্ডার করতে। রুষাব সামান্য কফি অর্ডার করলো। অনেকক্ষণ কথা বলার পর ইমন কফির বিলটা পরিশোধ করতে যাবে, তখনই রুষা বলতে লাগলো, আপনি এটা কি করছেন? আজ আমি আপনাকে কফি খাওয়াবো। বলেই বিলটা দিয়ে দিল। এভাবে কিছুটা দিন পার হয়ে গেল ইমন আর রুষার। এখন প্রতিটা রাত রুষার সাথে কথা হয়। মেয়েটা সত্যি অনেক ভালো এসব ভাবছে। তখনই ইমনের মনে পড়ে যেতে লাগলো আমার কলেজার টুকরা ছোট্ট বোন হাসির কথা। তখন ইমন বলতে লাগলো, এই ইমন, তুই কি ভুলে যাচ্ছিস তোর বোনের সাথে ঘটে যাওয়া সকল অপমান আর আত্মচিৎকারের কথা? এবার নিজেকে কিছুটা সামলিয়ে বলতে লাগলাম, আমার একটি উদ্দেশ্য সাদিকের বোনের জীবনটা নরকে পরিণত করা, আর এসব মিথ্যে ভালোবাসায় মায়েতে পড়া যাবে না। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখলো রুষা কল করেছে। কলটা রিসিভ করে অনেকক্ষণ কথা বলার পর রুষাব হঠাৎ বলতে লাগলো, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলতে পারেন। তারপর রুষা বলতে লাগলো, আপনি আজকে থেকে আমাকে তুমি করে বলবেন। আর এমনি তো আমি আপনার ছোট্ট। আচ্ছা ঠিক আছে। তারপর রুষা আবারও বলতে লাগলো, আরও একটা কথা বলতে চাই, কিন্তু আমার খুব ভয় করছে। আমি জানি যদি এই কথাটা এখন আপনাকে বলি তাহলে আপনি হয়তো আমার সাথে আর কথা বলবেন না। বিশ্বাস করুন, আপনার সাথে কথা না বললে আমার এখন একটুও ভালো লাগে না। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে অথবা মেরে ফেলবো? আচ্ছা, আমি রাগ করব না, আর তোমার সাথেও কথা বলবো, সমস্যা নেই। এবার বলতে পারো। রুষা এবার বলতে লাগলো, আমি ছোট থেকে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে বন্ধুত্ব করিনি। সবসময় মন দিয়ে পড়াশোনা করেছি। আমার পরিবার আমার চাওয়া পাওয়াগুলো নিমিষেই মিটিয়েছে। আপনি যেদিন আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিলেন, সেদিন থেকে আমি আপনাকে পছন্দ করে ফেলি। দিনের পর দিন আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকি। আপনার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। আমি অপেক্ষায় থাকি আপনার একটা কলের জন্য। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমি আপনাকে পেতে চাই। এর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। প্লিজ না করবেন না, আপনার পায়ে পড়ি। ইমন রুষার কথা শুনে বলতে লাগলো, এটা কি হলো? মেঘ না চাইতে পানি? এটা কেমনে সম্ভব? নিজের ডিমান্ড আরও বাড়ানোর জন্য প্রথমে রাজি হলো না। বলল, আমার কিছুদিন সময় লাগবে ভাবার জন্য। রুষা ইমনকে বলল, আচ্ছা, আপনার যতদিন সময় লাগে নেবেন, কিন্তু আপনাকে আমার লাগবে। কথা বলা শেষ করার পর ইমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে লাগলো, ইমন আহমেদ, প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। তোমাকে আরও নতুন নতুন কৌশলে রুষাকে প্রেমের ফাঁদে ফেলতে হবে, আর সাদিককে বোঝাতে হবে অন্যের কলেজায় হাত দিলে কেমন লাগে, আর বোঝাতে হবে নিজের চোখের সামনে নিজের বোনের চোখের জল কেমন লাগে। এসব বলছে আর ইমনের চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। ইমনের মনে পড়ে গেল সেদিন রাতের কথা। ইমন সাদিককে বলছিল, ভাই আপনার পায়ে ধরি,
আমার বোনটির এমন সর্বনাশ করবেন না। হাসি আমার একমাত্র কলেজার টুকরা ছোট্ট বোন। প্লিজ ভাই, আমার বোনকে মেনে নিন। আপনি যা চাইবেন আমি তাই দিব আপনাকে। কিন্তু সাদিক সেদিন ইমনের হাজারো অনুরোধ আর আমার কলেজার টুকরা ছোট্ট বোনের আর্তনাদ তার কাছে একটা মিথ্যা নাটক মনে হয়েছিল। এবার ইমন দেখাবে অজুহাত, অপমান, আঘাত, কষ্টের প্রতিটা প্রহর কতটা নিষ্ঠুর, আর অন্যের বোনের সাথে এমনটা করা কতটা ভয়ঙ্কর তা ইমন সাদিককে হাড়ে হাড়ে বোঝাবে। এদিকে আদিত্য আর হাসির বিয়ের বিষয়টা নিয়ে আদিত্যর পরিবার থেকে আদিত্যর বাবা মা তাদের একমাত্র ছেলের বউকে আজকে দেখতে আসতেছে। আদিত্য হাসির বিষয়ে সব কিছু বলেছে তার পরিবারকে। আদিত্যর পরিবার প্রথমে বিষয়টা মানতে চায়নি, কিন্তু পরবর্তীতে আদিত্য পরিবারকে বোঝানোর পর তার পরিবার হাসিসহ হাসির সন্তানকে নিজের বংশের পরিচয় বড় করতে সিদ্ধান্ত নেয়। আমি রুমে বসে বসে বই পড়তেছি, এমন সময় মা এসে আমাকে বলল, হাসিমা, আজকে একটু পরিপাটি হয়ে গুছিয়ে থাকিস। আমি বলতে লাগলাম আজকে আবার কি হবে, তাই আমাকে গোছাতে হবে? আমার মা বলতে লাগলো, আদিত্যর বাবা মা আসবে। মা আমার এসব একদম ভালো লাগে না, প্লিজ। মা আমার কোনো কথা না শুনে হন হন করে চলে গেল রুম থেকে। একটু পর নিজেকে সামান্য গোছগাছ করছি, তখনই হঠাৎ আমি রুমে বসে বসে বই পড়তেছি, এমন সময় মা এসে আমাকে বলল, হাসিমা, আজকে একটু পরিপাটি হয়ে গুছিয়ে থাকিস। আমি বলতে লাগলাম আজকে আবার কি হবে, তাই আমাকে গোছাতে হবে? আমার মা বলতে লাগলো, আদিত্যর বাবা মা আসবে। মা আমার এসব একদম ভালো লাগে না, প্লিজ। মা আমার কোনো কথা না শুনে হন হন করে চলে গেল রুম থেকে। একটু পর নিজেকে সামান্য গোছগাছ করছি, তখনই হঠাৎ আমার ফোনে কল আসলো। আমি তাড়াহুড়ো করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পেলাম আদিত্য কল করেছে। আমি কলটা রিসিভ করতেই আদিত্য বলতে লাগলো, হাসি, আজকে আম্মু, আব্বু আর আমি যাচ্ছি। আমরা একটু পর তোমাদের বাসায় যাব, তুমি রেডি হয়ে থেকো। আমার কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক নাগাড়ে কথাগুলো বলতে লাগলো আদিত্য। তারপর কট করে ফোনটা কেটে দিল। একটু পর মা আমাকে রান্নাঘরে ডাকলো। আমি এক প্রকার বাধ্য হয়ে প্রথমবারের মতো রান্নাঘরে গেলাম। আম্মু, কি বলছো? হাসিমা, আমার পাশে বস, তারপর আমার হাতের কাজে সাহায্য কর। আর কিছুদিন পর তো আদিত্যের বাসায় সমস্ত কাজ তোকেই করতে হবে। আমি বলতে লাগলাম, মা আমার দ্বারাই সবকিছু হলেও এই কাজটা হবে না। তারপর মায়ের হাতের কাজে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে বসে আছি, তখনই কলিং বেলের আওয়াজে আমি চমকে উঠলাম। আমি ভাবলাম হয়তো আদিত্য এসেছে, তাই তাড়াহুড়ো করে দরজাটা খুলতেই দেখতে পেলাম পাশের বাসার এক আন্টি এসেছে। আমি আবারও রুমে এসে বসে বসে ফোন টিপছি, তখন আবারও দ্বিতীয়বারের মতো বেল বাজতে লাগলো। এবার গিয়ে দেখি আমার বাবা এসেছে। এবার আমি মায়ের কাছে রান্নাঘরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর তৃতীয়বারের মতো কলিং বেল বেজে উঠল। আমি বিরক্ত হয়ে বিড়বিড় করে বলতে লাগলাম, এবার আমি আর দরজা খুলতে যাব না। আমার সকল ভাবনা চিন্তা ভেঙে দিয়ে মা আমাকে বলতে লাগলো, হাসিমা, যা গিয়ে দেখ, হয়তো আদিত্যরা এসেছে। তোকে কি আর সবকিছু বলে দেওয়া লাগবে? আমি রাগে গজগজ করে সজোরে দরজা খোলার কারণে আমি সামনের দিকে হুকচট খেয়ে পড়ে যেতে যাব, তখনই হঠাৎ কেউ আমাকে শক্ত করে ধরল। আমি অবাক চাহনি দিয়ে সামনের দিকে হা করে তাকিয়ে দেখি আদিত্য, আর আদিত্যের পেছনে দাঁড়িয়ে আছে তার বাবা মা। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। আমি নিজেকে কিছুটা সামলিয়ে আদিত্য থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই আদিত্য বলতে লাগলো, দেখে শুনে সবকিছু করতে পারো না? আমি কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বাবা আর ইমন ভাইয়া সকলকে সালাম দিয়ে বসতে বলল। সকলে বসে আছে, এদিকে মা নাস্তা রেডি করছে। আমি একটু পর রান্নাঘরে গেলাম মাকে হাতের কাজে সাহায্য করার জন্য। নাস্তা রেডি করা শেষ হলে মা আমাকে বলতে লাগলো, এখানে বসে কি করছিস?
তোকে কি সবকিছু বলে দেওয়া লাগে সবসময়? মায়ের ধমকে আমার অনেক অভিমান হলো। আমি এক প্রকার বাধ্য হয়ে নাস্তা নিয়ে টেবিলে গেলাম সকলের সামনে। টেবিলে নাস্তা রেখে আদিত্যের মা বাবার পায়ে সালাম করতে যাব, তখনই আদিত্যের মা বাবা বলতে লাগলো, এ কি মা, তুমি এসব কি করছো? তারা আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, মা, আমরা চাই সব সময় তুমি আর আদিত্য সুখে থাকো, এটাই আমাদের একমাত্র চাওয়া। আমি একে একে সকল নাস্তাগুলো তাদের সামনে দিয়ে আসলাম। কিছুক্ষণ পর সকলে বসে কথা বলছে। আমি রুমের ভেতরে বসে বসে সব কিছু শুনছি। এক সময় আদিত্যের বাবা মা আমার বাবাকে বলতে লাগলো, আমরা আগামী সপ্তাহে আদিত্যের সাথে হাসির বিয়ের বিষয়টা ফাইনাল করতে চাই। আমার বাবা বলতে লাগলো, আপনারা কি আমার মেয়ের বিষয়ে সব কিছু জানেন? আদিত্যের বাবা বলতে লাগলো, আমি বুঝতে পেরেছি আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলছেন। নিশ্চয়ই আপনি হাসির সন্তানটার বিষয় নিয়ে বলতে চাইছেন। আমার বাবা বলল, হ্যাঁ, ঠিক এটাই বলতে চাচ্ছি। এবার আদিত্যের বাবা বলল, আমাদের একমাত্র ছেলে সব সময় যা সিদ্ধান্ত নেয় আমরা তা সঠিক বলে মনে করি। আমাদের ছেলে যেটা করে আমরা সেইটাই মেনে নিই। আমরা জানি আমাদের ছেলে সহজে ভুল কিছু করবে না। আর এমনিতেই আদিত্য আমাকে হাসির বিষয়ে সব কিছু বলেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হাসির গর্ভে থাকা সন্তানটি আমাদের পরিচয় বড় করতে চাই। আপনারা হাসিকে আর তার সন্তানকে নিয়ে একদম চিন্তা করবেন না। আদিত্যের বাবা আরও বলতে লাগলো, আপনারা হয়তো জানেন আমাদের কোনো মেয়ে নেই, আমরা হাসিকে মেয়ে হিসেবে ওই বাড়িতে নিয়ে যেতে চাই। সকল কথা শুনে আমার বাবা আর মা আদিত্যের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি রুম থেকে সব কিছু শুনে নিজেই অঝরে কাঁদতে লাগলাম আর নিজেকে একজন ভাগ্যবান নারী হিসেবে মনে করতে লাগলাম। আমি এসব ভাবছি আর নীরবে আমার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ কারো পায়ের শব্দে চোখ মুছতে যাব, তখনই আমাকে বলতে লাগলো, এই যে ম্যাডাম, বাচ্চাদের মতন সারাদিন প্যাপা করে কান্না করতে হয় কেন? তারপর আদিত্য পকেট থেকে টিস্যু বের করে আমার চোখ থেকে অশ্রুগুলো মুছে দিতে লাগলো। তারপর আদিত্য আবার আমাকে চকলেট দিয়ে বলল, এবার প্লিজ কান্না থামাও। আমি ছোট থেকেই চকলেট পাগলি। আমি যখন ছোট্টবেলায় নাকি অনেক কান্না করতাম, তখনই বাবা আমার সামনে চকলেট আনতো আর অমনি আমি নাকি অনেক খুশি হয়ে যেতাম। আমি এবার সামান্য মুচকি হাসতে হাসতে মুখ ফসকে বলে ফেললাম, আমাকে কিন্তু প্রতিদিন চকলেট কিনে দেওয়া লাগবে। এবার আদিত্য বলল, হাসি, তুমি চাইলে আমি তোমার জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আমার লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করতে লাগলো। কি বলে ফেললাম আমি? আমার ভাবনা চিন্তা ছেদ করে আদিত্য বলল, আমি কিন্তু বিয়ের পর তোমাকে অনেক অনেক ভালোবাসতে চাই। আমার সকল ভালোবাসাগুলো শুধুমাত্র তোমার কাছে বিলে দিতে চাই। একটু পর আদিত্যের বাবা মা আমাকে ডাকতে লাগলো। তারপর আমি আর আদিত্য একসাথে তাদের কাছে গেলাম। কিছুক্ষণ পর আদিত্য আমার হাতে একটি আংটি পরিয়ে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলতে লাগলো। তারপর আদিত্যের বাবা মা আমার বাবা মাকে বলতে লাগলো, আগামী সপ্তাহে আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে আসব। আমার বাবা বলতে লাগলো, এত তাড়াহুড়ো কেন? আদিত্যের মা বলতে লাগলো, কোথায় এত তাড়াহুড়া? আমরা আমাদের মেয়েকে নিয়ে যাব, এতে তাড়াহুড়োর কি আছে? কিছুক্ষণ পর সকলে আমাদের থেকে বিদায় নিল। আমি নিজের রুমে গিয়ে ভাবতে লাগলাম, সত্যি সৃষ্টিকর্তা মুহূর্তেই সকলের ভাগ্যকে পরিবর্তন করে দেন। আমার বিশ্বাস হচ্ছে না আদিত্যের মতো এখন এমন মানুষ এই পৃথিবীতে তাহলে আছে। সত্যি আমি অনেক ভাগ্যবান। হঠাৎ আমার মনে পড়ে গেল সাদিক নামক নর পশুর কথা, যে কিনা আমার আর আমার নিষ্পাপ সন্তানকে মেনে নিতে চায়নি, কিন্তু আদিত্য সব কিছু জেনেও আমাকে কতটা আগলে রাখে আর নিজের বউ করে সঠিকভাবে ভালোবাসতে চাই। আমি আবারও নতুন করে বাঁচব আদিত্য আর আমার নিষ্পাপ সন্তানকে নিয়ে। এদিকে রুষা ইদানিং আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। আমি ভাবতে লাগলাম কিভাবে রুষাকে ফাঁদে ফেলা যায়। একটু পর রুষার নাম্বার থেকে কল আসলো। রুষা বলতে লাগলো, বাবু, কি করছো? তেমন কিছুই না। ইমন, চলো না, আগামীকাল আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাই। এখন যেতে পারবো না, কিছুদিন পর যাব।
কোথায় যাব বাবু আমরা? রুষা, আমার খুব ইচ্ছে করে তোমার সাথে অনেকটা সময় পার করতে স্পেশাল কোনো জায়গায়। এমন স্পেশাল জায়গা বলতে বুঝতে পারলাম না। মনে করো যেখানে আমি আর তুমি থাকবো। আমি ঠিকভাবে বুঝতে পারলাম না তুমি এসব কি বলছো। আর আমরা তো প্রতিদিনই দেখা করি। রুষা, তুমি একদম বুঝো না। আমি বলতে চাচ্ছি কোনো একটা হোটেলে আমরা দুজন সময় কাটাবো। আর এখন তো প্রায়ই ছেলেরা তাদের গার্লফ্রেন্ডের নিয়ে রুম ডেটে যায়। ইমন, তুমি এসব কি বলছো? আমাকে দেখে তোমার তাহলে এসব মনে হয় আমি অন্য সব মেয়েদের চাইতে আলাদা? এবার আমি চুপচাপ করে ফোনটা কানে ধরে বসে আছি। ইমন প্লিজ কথা বলো। আমি রাগান্বিত কণ্ঠে বললাম, কি বলবো? প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা বাবু, তুমি আমার সাথে ভালো করে কথা বলো। কি বললো? হ্যাঁ, তুমি আমাকে একটুও ভালোবাসো না। দেখো বাবু, এখন এই বয়সে রুম ডেট করা ঠিক না। আর তুমি তো বলেছো আমাকে বিয়ে করবা। তাহলে তখন তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমার কোনো আপত্তি থাকবে না। আমি মনে মনে ভাবতে লাগলাম অন্য কোনো উপায়ে কাজটা করতে হবে, আমাকে যে পারতেই হবে। তখনই হঠাৎ আমি কলটা কেটে দিলাম। এভাবে 2 দিন আর কল করলেও আমি কল রিসিভ করি না। 3 দিনের দিন আমি রুষার কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে কান্নারত কণ্ঠে রুষা বলতে লাগলো, ইমন প্লিজ কলটা কেটো না। আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, এতবার কল করার কি আছে? ইমন প্লিজ আমাকে আর কষ্ট দিও না। তুমি যা বলবে তাই করব, কিন্তু দয়া করে আমার সাথে কথা বলবা। আমি তোমার সাথে কথা না বলতে পারলে যে আমার দম বন্ধ হয়ে আসে। ইমন বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ইমন রুষার সাথে অনেকক্ষণ কথা বলল। 2 দিন পর ইমনের নিজেরও অনেক খারাপ লাগছিল আর কষ্ট হচ্ছিল, কিন্তু এসব কিছু রুষাকে বুঝতে দেওয়া যাবে না। অনেকক্ষণ কথা বলার পর কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে নিজেকে বলতে লাগলো, ইমন, তোকে যে আরও অনেক কঠোর হতে হবে, আরও নতুন নতুন ফাঁদ তৈরি করতে হবে রুষার জন্য। সাদিককে বোঝাতে হবে অন্যের কলিজায় হাত দিলে কেমন লাগে। আর সাদিকের বোনের খারাপ পরিণতির জন্য সাদিক নিজেই দায়ী, তা আমি সাদিককে বোঝাবো। কিছুক্ষণ পর ইমন হাসির রুমে গিয়ে দেখল হাসির মুখের মাঝে মুচকি হাসির প্রলেপ পড়েছে। অনেকদিন পর ইমনের আজকে অনেক ভালো লাগলো। এবার বিড়বিড় করে বলতে লাগলো, সাদিক, আমার কলিজার টুকরা বোনের চোখ থেকে যতটুকু অশ্রু ঝরিয়েছে আমি তার দ্বিগুণ অশ্রু ঝরাবো তোর নিজের বোন রুষার থেকে। তখনই হাসি বলতে লাগলো, এই ভাইয়া, তুমি আমার রুমে এসে কি এত ভাবছো বলো তো? হাসির কথায় ইমনের ঘোর ভাঙল। ইমন বলতে লাগলো, তেমন কিছু না হাসি। ভাইয়া সত্যিই আমি আজ অনেক খুশি আদিত্যের পরিবারের মতো এমন মানুষদেরকে পেয়ে। ভাইয়া, আদিত্য কত ভালো দেখেছো। আমার মতো একটা খারাপ মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি করলো না, আর সাথে আমার পেটে থাকা সন্তানকে নাকি তাদের পরিচয় বড় করে তুলবে। আমি এসব বলতে বলতে ভাইয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। ইমন হাসির চোখের জল সহ্য করতে না পেরে তখনই আমি বলতে লাগলাম, এই ভাইয়া, তুমি আমার রুমে এসে কি এত ভাবতেছো বলো তো? হাসির কথায় ইমনের ঘোর কাটল। ইমন বলতে লাগলো, তেমন কিছু না হাসি। ভাইয়া সত্যিই আমি আজ অনেক খুশি আদিত্যের পরিবারের মতো এমন সহজ সরল মানুষকে পেয়ে। ভাইয়া, আদিত্য কত ভালো দেখেছো। আমার মতো একটা খারাপ মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি করছে না, আর সাথে আমার পেটে থাকা সন্তানকে নাকি তাদের পরিচয় বড় করে তুলবে। আমি এসব বলতে বলতে ভাইয়াকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। ভাইয়া আমার চোখের জল সহ্য করতে না পেরে আমাকে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কে বলেছে তুই খারাপ? তুই আমার কলিজার টুকরা ছোট্ট বোন। হাসি, তোর যারা এমন হাল করেছে আমি তাদেরকে কখনোই ছাড়বো না। সাদিককে তা আমি হাড়ে হাড়ে বোঝাবো, শুধু একটু সময়ের অপেক্ষা।
হিংস্র পশুর মতো গর্জন আর রক্ত চবার মতো চোখগুলো লাল হয়ে গেল মুহূর্তেই ইমন ভাইয়ার। কিছুক্ষণ পর রুম থেকে হন হন করে চলে গেল ভাইয়া। রুমে বসে বসে ফোন টিপছি, তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। অনেকবার ফোনটা রিসিভ করলাম না, বারবার কল করায় একটা সময় বাধ্য হয়ে কলটা রিসিভ করে বলতে লাগলাম, কে আপনি? অমনি ওপাশ থেকে চিরচেনা নরপশু নামক সাদিকের কান্নারত কণ্ঠ ভেসে আসলো। এবার সাদিক বলতে লাগলো, হাসি, আমি তোমাকে পেতে চাই, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি যে আর পারছি না। আমি তোমাকে আর তোমার সন্তানকে মেনে নিব। আর আমি জানি তোমার পেটে যে সন্তান রয়েছে ওইটা আমার সন্তান। আমাকে আর একটা সুযোগ দাও। এবার আমি নিষ্ঠুর কণ্ঠে বললাম, সাদিক তুমি যেটা চাচ্ছ এটা এখন আর সম্ভব না। তোমার মতো নরপশুর সাথে আমার চাই না। তুমি শুধু আমাকে অপমান করনি, তুমি অপমান করেছো আমার কলিজার টুকরো বাবা মা এবং আমার একমাত্র বড় ভাইকে। তুমি জানো আমার ভাইয়া আমার জন্য তোমার কাছে কত অপমান হয়েছে? এমনকি তোমার পায়ে পড়েছে। যে ভাইয়া আজ পর্যন্ত কারো কাছে ছোট হয় না, শুধুমাত্র তার কলিজার টুকরা একমাত্র ছোট বোনকে বাঁচাতে তোমার পায়ে ধরেছে। আর তোমার আবার কিসের ভুল? ভুল তো আমি করেছিলাম, তোমার মতো একটা নর পশুকে ভালোবেসে। আমি চেয়েছিলাম আমার সকল ভালো খারাপ সময়গুলো তোমাকে পাবো, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। কিন্তু আমার খারাপ সময়গুলো আমার পরিবার আর আদিত্য পাশে ছিল। আদিত্য চৌধুরী আমাকে অনেক ভালোবাসে, আর তোমার সন্তান আমার পেটে আছে এটা জেনেও আমাকে বিয়ে করবে, আর সাথে আমার নিষ্পাপ সন্তানকেও নিজের পরিচয়ে বড় করবে। তোদের মতো নর পশু না আদিত্য। আর তুই নাকি আমাকে চিনিস না, তাহলে এখন কেমনে কল করিস? আর আমি নাকি পাগলি? সাদিক দেখ, তোকে এখনও বলছি আর আগেও বলেছি, তোর মতো নরপশুকে আমি আর কোনো সুযোগ দিতে পারবো না। প্লিজ আমাকে ডিস্টার্ব করবি না। এক নাগারে কথা বলছি সাদিককে, কিন্তু আজ আমার আর কোনো কষ্ট হচ্ছে না সাদিকের জন্য। সাদিক বলতে লাগলো, প্লিজ হাসি, আমাকে এভাবে একা করে দিও না। আর আমি বেঁচে থাকতে তোমার অন্য জায়গায় বিয়ে হতে দিব না। এবার আমি বললাম, দেখ সাদিক, তোর মুখে আমার নামটিও একটুও মানায় না। আর কান খুলে শুনে রাখ, আমি আদিত্য চৌধুরীকে অনেক ভালোবাসি, কারণ তিনি আমার খারাপ সময়গুলোর পাশে ছিল এবং থাকবে। আমি মনে করি আদিত্য আমাকে সব সময় আগলে রাখতে পারবে। আর আমি চেয়েছিলাম জীবনে আর কাউকে জড়াবো না, কিন্তু আদিত্য আমার জন্য যা যা করছে তা সাধারণ কোনো পুরুষ করতে পারে না। তা কেবলমাত্র একজন সত্যিকারের ভালোবাসার মানুষটিই করতে পারে। তাই আমি আদিত্যকে বিয়ে করব। কথাগুলো বলে ফোনটা কেটে দিলাম। কলটা কেটে দিয়ে চোখের কোণে অশ্রু জমাট বাঁধল। একটু পর নিচের পেটে হাত রেখে অনেক চিৎকার করে কাঁদতে লাগলাম। এটা ভেবে কান্না করছিলাম আমার গর্ভে যে সাদিকের সন্তান রয়েছে। একটু পর নিজেকে কিছু সামলিয়ে বই পড়তে লাগলাম। এদিকে রুমে বসে আছে ইমন। তখনই রুষা কল করলো। ইমন, কেমন আছো? ভালো। ইমন, তুমি আমাকে আর আগের মতো সময় দাও না কেন? আর আগের মতো আমার কাছে কল করো না। কথাগুলো রুষা ইমনকে বলছে এক নাগারে। ইমন বলল, দেখো রুষা, সময় আর পরিস্থিতি সবসময় এক থাকে না। কোন বিষয়টা একটু মনে করিয়ে দাও বাবু, প্লিজ। ইমন রাগান্বিত কণ্ঠে বলল, সারাদিন কী করো তাই কোনো কিছু মনে থাকে না, নাকি অন্য কাউকে ভালো লাগছে তোমার? ইমন জোরে কথা বললে রুষা সবসময় কেঁদে ফেলে। অমনি ওপাশ থেকে রুষার কান্নারত কণ্ঠ ইমনের কানে ভেসে আসতেই ইমন বলল, সবসময় এমন করো কেন? সামান্য একটু জোরে কথা বললেই কান্না করে ফেলতে হবে? ইমন রুষাকে কিছু স্বাভাবিক করার জন্য অন্য টপিকের দিকে নিয়ে গেল। ইমন বলল, রুষা, আগামীকাল তোমার সাথে দেখা করব রেস্টুরেন্টে। রুষা এবার হাসি মাখা মুখ করে বলতে লাগলো, ইমন, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ইমন, আমি ভেবেছিলাম তোমাকে এই কথাটা বলবো, কিন্তু তোমাকে এখন কোনো কথা বললেই রাগ করো। আমার সাথে কথা বলা বন্ধ করে দাও। আর তোমার সাথে কথা না বলতে পারলে আমার দম বন্ধ হয়ে আসে, অনেক খারাপ লাগে।
অনেকক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিল। নিত্যদিনের মতো সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। তারপর ফ্রেশ হয়ে হাসিকে ডেকে সকালের নাস্তা করে নিল। প্রতিদিনের মতো মা ইমনের রুমে খাবার রাখতে যাবে, তখনই ইমন বলল, মা আজকে অফিসে যাব না। বাবা মা বলতে লাগলো, বাবা কোনো সমস্যা হয়েছে? ইমন বলল, তেমন কিছু না, আজ আমার বাইরে একটু কাজ আছে আর অফিস থেকে ছুটি নিয়েছি। কিছুক্ষণ পর একটু পরিপাটি হয়ে গুছিয়ে চলে গেল রুষার সাথে দেখা করতে। রুষার বলা রেস্টুরেন্টে গিয়ে দেখল রুষা ইমনের জন্য প্রতিবারের মতো অপেক্ষা করছে। ইমনকে দেখেই রুষার মুখে একরাশ হাসির প্রলেপ দেখতে পেল। ভাবতে লাগলো, আসলে মেয়েটা অনেক ভালো। তার প্রতিটা হাসির মাঝে সত্যিকারের ভালোবাসার ছাপ বেরিয়ে আসে। তখনই ইমন নিজেকে বলতে লাগলো, এই ইমন, তুই এসব কি ভাবছিস? তুই এখানে এসেছিস তোর প্ল্যান ঠিকঠাক করতে। তুই কি ভুলে যাচ্ছিস হাসির প্রতিটা আর্তনাদ আর চিৎকারের কথা? তখনই রুষা ইমনকে বলতে লাগলো, এবং তুমি বসো। আর এখন সব সময় তুমি কি এত ভাবো বলো তো? তেমন কিছু না। তারপর রুষা ওয়েটারকে ডেকে সামান্য কিছু খাবার অর্ডার করলো। হঠাৎ রুষা ওর ব্যাগ থেকে একটা বাটি বের করে বলল, বাবু, আজকে তোমার পছন্দের একটা জিনিস তৈরি করে এনেছি। ইমন হতভম্ব হয়ে বলতে লাগলো। কি? রুষা এবার ইমনকে অবাক করে দিয়ে বলতে লাগলো, তোমার পছন্দের পায়েস নিজ হাতে তৈরি করে এনেছি। তারপর বাটিটা খুলে রুষা ইমনকে খাইয়ে দিতে লাগলো। ইমন এই মেয়েটার প্রেমে সত্যি পড়ে গেছে, কিন্তু ইমন চাইলেও রুষাকে এত সহজে মানতে পারবে না। ইমনও রুষাকে সামান্য পরিমাণ খাবার মুখে তুলে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দিতে দিতে খেয়াল করতে লাগলো রুষার দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। ইমন রুষাকে বলল, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করে আছো? না, আমি তোমার হাতে অনেক দিন পর খেতে পারলাম। জানো ইমন, আমার সব সময় ইচ্ছে করে তোমার কাছে থাকতে আর তোমাকে সব সময় আমার পাশে পেতে। আমার প্রাণ প্রিয় সাদিক ভাইয়া আমাকে অনেক আগলে রাখে, অনেক কেয়ার করে। কিন্তু ইদানিং সাদিক ভাইয়া কোনো এক মেয়ের থেকে অনেক কষ্ট পেয়েছে। সব সময় মন খারাপ করে রুমে বসে থাকে। রুষার মুখ থেকে সাদিক নামক নরপশুর কথা শুনে ইমনের মাথায় রক্ত উঠতে শুরু করলো। এই ইমন, তোমার কি শরীর খারাপ? তোমার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? ইমন নিজেকে কিছুটা সামলিয়ে বলল, আমার শরীরটা একটু খারাপ আর কি, তেমন কোনো সমস্যা না। রুষা ইমনের শরীর খারাপ শুনে কাঁদতে লাগলো। অনেক বোঝানোর পর রুষার কান্না করা থামলো। এবার ইমন বলতে লাগলো, রুষা, তুমি আমার জন্য কি কি করতে পারবা? প্লিজ সিরিয়াসলি বলবা কিন্তু। দেখো ইমন, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। বলো, তোমাকে পাওয়ার জন্য আমাকে কি কি করা লাগবে? আমার সাথে রুম ডেট করা লাগবে। রুম ডেট বলতে তো শুধু খারাপ বিষয় বোঝায় না। আর তুমি তো আমাকে খুব ভালো করে চিনো আমি কেমন ছেলে। রুষা এক প্রকার বাধ্য হয়ে বলল, আচ্ছা, আমি আর তুমি রুম ডেট করবো কিছুদিন পর। প্লিজ ইমন, আমার খুব ভয় করছে। যদি আমার বাবা একবার কোনোভাবে জেনে যায় আমি রুম ডেট করতে যাচ্ছি, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। শোনা, তুমি একদম চিন্তা করো না। আর তোমার বাবা কখনোই জানতে পারবে না। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে রাখবো। তুমি শুধু তোমার বাবাকে যে কোনোভাবে একটু ম্যানেজ করবা। রুষা ইমনের কথাই সায় জানালো। ইমন রুষাকে আরও নতুন নতুন সান্ত্বনা দিয়ে তাড়াতাড়ি ফাঁদে ফেলে দিল। ইমন আর রুষা একটু পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রুষাকে একটা গাড়িতে উঠিয়ে দিতে যাবে, তখনই ইমন রুষাকে জড়িয়ে ধরল। রুষা ইমনের হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এটা বাসায় গিয়ে খুলবা, তার আগে যেন দেখবা না। কিছুক্ষণ পর রুষার দেওয়া প্যাকেট নিয়ে বাসায় চলে আসলো। হাসি, কি করছো? তেমন কিছু না, বসে আছি। কথাগুলো বলছি আদিত্যকে। এখন প্রতিদিন আদিত্য চৌধুরীর সাথে আমার অনেক কথা হয় কলে।
অনেকক্ষণ কথা বলার পর আমি কখন ঘুমিয়ে পড়েছি তা আমার মনে নেই। এভাবে পার হয়ে গেল 5 দিন। আর 2 দিন পর আমার আর আদিত্যের বিয়ে। আদিত্য নিজে আমাকে তার সাথে নিয়ে গিয়ে সব কিছু কিনে দিচ্ছে। আমি প্রথমে যেতে রাজি হইনি, কিন্তু মায়ের ধমকে আমি এক প্রকার বাধ্য হই। আদিত্য আমাকে পুরো শপিং মল ঘুরিয়ে ঘুরিয়ে একে একে আমার সকল জিনিসগুলো কিনে দিল। তারপর আমাকে বাসায় নামিয়ে দিল। আজকে অনেক ঘোরাঘুরি করেছি, তাই শরীরটা অনেক ক্লান্ত। আজ দুপুর থেকে প্রচুর ঘুম পাচ্ছে। আদিত্য বাসায় আসার কিছুক্ষণ আগে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। ওখান থেকে বিকালের খাবারটা খেয়ে নিয়েছি। একটু পর মা আমাকে খেতে ডাকতে আসলে আমি বললাম, মা আমি বিকালে খেয়ে এসেছি। তাই মা আজকে আর কোনো চোরাচুরি না করে রুম থেকে চলে গেল। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। কারো আচমকা ডাকে আমার কাঁচা ঘুম ভেঙে গেল। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আজকে আমার খবর আছে বলে ফোনটা পাশে রেখে রুমের দরজা খুলে দেখি ইমন ভাইয়া এসেছে। আমি রুমের দরজা খুলে ভাইয়াকে রুমে আসতে বললাম। তখনই হঠাৎ একটু পরে আমি ঘুমিয়ে পড়লাম। কারো আচমকা ডাকে আমার কাঁচা ঘুম ভেঙে গেল। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। আজকে আমার খবর আছে বলেই ফোনটা পাশে রেখে রুমের দরজা খুলে দেখি ইমন ভাইয়া এসেছে। আমি রুমের দরজা খুলে ভাইয়াকে রুমে আসতে বললাম। তখনই হঠাৎ ভাইয়ার ফোনে একটা কল আসলো। তাড়াহুড়ো করে ভাইয়া আমাকে বলল, তোর সাথে রাতে কথা হবে। বলেই চলে গেল হন হন করে। এদিকে আমি চট করে আদিত্যের নাম্বারে কল করলাম। কলটা করার সাথে সাথে আদিত্য এক নাগাড়ে বলতে লাগলো, হাসি, তুমি ঠিক আছো? তোমার কোনো সমস্যা হয়নি তো? আমার বুঝতে বাকি রইল না এই মানুষটির কল রিসিভ না করার কারণে আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তিত। আমি বললাম, সরি, আমাকে মাফ করে দিন। আমি বাসায় এসে আজকে একটু ঘুমিয়েছিলাম। আদিত্য বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন ঘুমাও, ফ্রি হলে কল করিও। বলেই হুট করে কলটা কেটে দিল। আমার বুঝতে বাকি রইল না আদিত্য আমার উপরে অনেক রাগ করেছে। আমার অনেক খারাপ লাগে আদিত্য রাগ করলে। আমার প্রতিটি খারাপ সময় তিনি আমার পাশে ছিল। আমি কোনো কিছু না ভেবে সাথে সাথে কল করলাম আদিত্যের নাম্বারে। কলটা রিসিভ করে দুজন অনেকক্ষণ কথা বললাম। হাসি, আর একদিন পর আমাদের বিয়ে, এটা মনে আছে? আর 2 দিন পর আমি তোমাকে আমার কাছ থেকে দেখতে পারবো। বিয়ের কথা শুনে লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। আমি আদিত্যকে বলতে লাগলাম, আমি কিন্তু আপনাকে অনেক জ্বালাবো, অনেক কষ্ট দিব। আদিত্য মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, তোমার জন্য আমি সব কিছু মানতে রাজি, কিন্তু তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। হাসি, আমাদের সন্তান নিয়ে আমার কিন্তু অনেক প্ল্যান। ছেলে হলে নাম রাখবো নিলয় আহমেদ নীল, আর মেয়ে হলে নাম রাখবো সুমাইয়া আক্তার। সন্তানের কথা শুনতেই আমার চোখের কোণে অশ্রু এসে গেল। আমার কোনো উত্তর না পেয়ে আদিত্য বলল, হাসি, তোমার কি নামটা পছন্দ হয়নি? সমস্যা নেই, নামটা তুমি আর আমি মিলেই রাখবো। আমি নিজেকে কিছুটা সামলিয়ে রান্নারত অবস্থায় বললাম, আসলে সন্তানের কথা শুনতেই আমার অনেক খারাপ লেগে গেল। আপনার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম পাওয়া যাবে। আমার গর্ভে সাদিকের সন্তান রয়েছে এটা জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, আর দ্বিতীয়ত আমার সন্তানের বাবা হতে চেয়েছেন। বলুন তো, এমন কপাল কয়জনের আছে? সত্যি আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি অনেক ধন্য। আমার কথাগুলো শুনে আদিত্য রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, একদম চুপ হাসি। কে বলেছে ওটা আমার সন্তান না? ও আমার সন্তান। প্লিজ তুমি ওকে অন্যের সন্তান বলে দাবি করবা না কখনো। বাড়িতে হইচই পড়ে গেছে। আগামীকাল আমার বিয়ে, তাই বাড়ি ভর্তি লোকজন। আমার সকল ফ্রেন্ডরা এসেছে। আমি এতক্ষণ ছাদে দাঁড়িয়ে আদিত্যের সাথে কথা বলছিলাম। একটু পর রুমে আসতেই আমার ফ্রেন্ডরা বলতে লাগলো, কি রে হাসি, এখনই এত ভালোবাসা? তাহলে বিয়ের পর কি করবি? একে একে সকলে আমাকে নিয়ে তামাশা করছে। আমি বলতে লাগলাম, প্লিজ তোরা সবসময় এত কথা বলিস না। তোরা আমাকে সবসময় সাপোর্ট করবি, কিন্তু তোরা সবসময় আমাকে নিয়ে তামাশা করিস।
আমারও একদিন সময় আসবে বলে রাগে গজগজ করে খাটে বসলাম। আমাকে সাজানোর জন্য লোক এসেছে পার্লার থেকে, সকলে মিলে আমাকে সাজিয়ে দিচ্ছে, আর আমি বিরক্তিকর মেজাজে বসে আছি। আমার এসব সাজগোজে একদম ভালো লাগে না। সাজগোজ করছি তখনই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সাদিক অনেকবার কল করেছে, আবারও দেখি কল করছে। একের পর এক নাম্বার ব্লক করছি, কিন্তু আননোন নাম্বার দিয়ে সাদিক কল দিচ্ছে। তা বুঝতে আমার কোনো সমস্যা হচ্ছে না। এক প্রকার বাধ্য হয়ে ফোনটা নিয়ে রুমের দরজা আটকে দিলাম। আবারও কল করলো একটা আননোন নাম্বার থেকে। এবার কলটা রিসিভ করতে সাদিক বলতে লাগলো, প্লিজ হাসি, তুমি এমনটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি একটু ভালো নেই তোমাকে ছাড়া। হাসি প্লিজ, চলো আমরা পালিয়ে যাই। সাদিক তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মাথায় সমস্যা? তোমাকে জীবনে অনেক সুযোগ দিয়েছিলাম 3 বছরে, কিন্তু তুমি আমাকে একটুও বুঝতে চাও না। আর কি বললে, পালিয়ে যাব? তাও আবার তোমার মতো নর পশুর সাথে, যে কিনা নিজের সন্তানের পরিচয় অস্বীকার করে। আর আমাকে নাকি তুমি চিনো না, আমি নাকি পাগলি? তুমি এক কাজ করো, একটা ভালো মেয়ের সাথে বিয়ে করে সংসার করো। আর দয়া করে আমার আর আদিত্যের মাঝে আসার চেষ্টাও করো না। আগামীকাল আমার আর আদিত্যের বিয়ে, তোমার দাওয়াত রইল। দয়া করে আননোন নাম্বার থেকে আর কল করো না। ওপাশ থেকে সাদিক বলতে লাগলো, প্লিজ হাসি, এমন করো না। আমি অনেক বড় ভুল করেছি তোমার আর তোমার পরিবারের সাথে, কিন্তু আমি এখন আমার সবগুলো ভুল বুঝতে পেরেছি। আমি আর কাউকে সহ্য করতে পারছি না। আমি ঘুমাতে গেলে তোমার কথা মনে পড়ছে। আমি এখন বুঝতে পারছি তোমাকে আমার খুব দরকার। সাদিক প্লিজ তুমি এসব ভুলে যাও। তোমাকে কতবার বলেছিলাম কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, কিন্তু আমার সকল কথাগুলো সেদিন তোমার কাছে নাটক মনে হয়েছিল। সময় থাকতে মানুষকে মূল্যায়ন করতে হয় সাদিক। সেদিন যদি তুমি তোমার পরিবারের সামনে সত্যিটা বলতে, তাহলে আজ তোমার সাথে এমনটা হতো না। কিছু কিছু ভুলের যেমন সংশোধন হয় না, ঠিক তুমি এখন হাজারো চেষ্টা করলেও আমি আর তোমার হতে পারবো না, কারণ আমি আর পরিবারের কাউকে আর অসম্মান করতে পারবো না। তুমি হয়তো জানো না আমার পরিবার আমার এই পরিণতির জন্য কতটা কষ্ট পেয়েছে। ছোট্ট থেকে আমার চোখের জল কখনো মাটিতে পড়তে দেয়নি, কিন্তু তুমি আমার সাথে যা করেছিলে তার জন্য আমি সহ আমার পরিবার সারা দিন রাত অঝরে কেঁদেছে। কিন্তু আমাদের সকলের আর্তনাদ আর চিৎকার তোমার কাছে নাটক মনে হয়েছিল। কথাগুলো বলেই আমি কলটা কেটে দিলাম। এদিকে রুষা ইমনের কাছে কল করেছে। ইমন বলতে লাগলো, রুষা, এখন তুমি কোথায়? এই তো আমি রেডি হচ্ছি, একটু পর বের হব। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর বের হচ্ছি। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলতে লাগলো, সাদিক, আজকে থেকে একটু একটু করে তুই বুঝবি অন্যের কলেজার টুকরা বোনের সাথে রুম ডেট করার ভয়ঙ্কর পরিণতি। আমি এমন হাল করব যাতে করে কখনো তোর মতো কোনো ছেলে অন্য কারো কলেজার হাত রাখতে না সাহস পায়। ইমন চলে গেল বাজারের তে মাথায়। রুষা ইমনের জন্য অপেক্ষা করছে। রুষাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওকে দেখে কেউ চোখ ফেরাতে পারবে না। এমনিতে দেখতে অনেক সুন্দরী, তার ওপর আজকে একটু সেজেছে। এই ইমন, হা করে কি দেখছো? রুষার ডাকে ইমনের সমস্ত ঘোর কাটল। ইমন রুষাকে বুঝতে না দিয়ে বলল, তেমন কিছু না, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। এরপর দুজন একটা গাড়ি করে 5 স্টার হোটেলে যাচ্ছে। ইমন, আমার খুব ভয় করছে। যদি কোনো সমস্যা হয় ওখানে গিয়ে, তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। আরে পাগলি, ভয় পেও না। আর আমরা তো আর 3-4 মাস পর এমনিতেই বিয়ে করব। তুমি একদমই ভয় পেও না। রুষা ইমনের কথায় অনেকটা আশ্বাস পেয়ে একটা মুচকি হাসতে লাগলো। 1 ঘন্টা এভাবে দুজনে কথা বলতে বলতে গেল, আর আধা ঘন্টা পর ওরা 5 স্টার হোটেলে পৌঁছে যাবে। ইমন আগে থেকে একটা রুম বুক করে রেখেছে, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। অনেক কষ্টে প্ল্যানটা সাকসেসফুল করেছে। যদি কোনো কারণে প্ল্যানটা নষ্ট হয়ে যায়। একটু পর রুষাকে নিয়ে একটা সুন্দর আর জনশূন্য একটা রুমে প্রবেশ করলো। রুমের ভেতরে অনেক সুন্দর পরিপাটিভাবে তৈরি করা হয়েছে। রুষাকে বলতে লাগলো, রুষা,
রুমটা কেমন হয়েছে? রুষা অস্থিরতার সাথে সায় জানালো। ইমন বলল, রুষা, তোমাকে এত অস্থিরতা দেখাচ্ছে কেন? ইমন, আমার খুব ভয় করছে। আরে পাগলি, কিসের ভয়? এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা তুমি একটু বসো, আমি কফি তৈরি করে আনতেছি। ইমন, তুমি তাহলে কফিও তৈরি করতে পারো? আমি বলতে লাগলাম, দেখতে হবে না আমি কার বয়ফ্রেন্ড। একটু পর 2টা কফি তৈরি করে রুষার সামনে রাখলাম। রুষা ইমনকে দেখে বলতে লাগলো, ইমন, তোমাকে এত এক্সাইটেড দেখাচ্ছে কেন? এর আগে কি কোনো মেয়েকে নিয়ে এসেছো? আরে তুমি এসব কি করছো? রুষা প্লিজ, এসব বাজে কথা বলে মুডটা নষ্ট করে দিও না প্লিজ। আরে বাবু, আমি একটু ফান করলাম। তোমার এত রাগ কেন? আমাদের বিয়ের পর কিন্তু আমার উপর এত রাগ দেখাতে পারবে না। আমাকে সব সময় তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। ইমন এক প্রকার বাধ্য হয়ে রুষার সব কথাই সায় মিলিয়ে যাচ্ছে। ইমন এবার নিজেকে বলতে লাগলো, ইমন আহমেদ, তুই কি ভুলে যাচ্ছিস তোর প্ল্যানের কথা? তখনই আবার ঠান্ডা মাথায় রুষার সাথে কথা বলতে শুরু করলাম। এই রুষা বেবি, কফিটা খেয়ে নাও, তারপর তোমার সাথে একটু রোমান্স করব। তারপর দুজন কফি খাওয়া শেষ করে নিল। প্রথমে রুষার ঠোঁটে আলতো করে কিস করলো, তারপর চেষ্টা করতে লাগলো রুষার আপত্তিকর জায়গাগুলোতেই স্পর্শ করতে। রুষা ইমনকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ইমন সাথে সাথে পড়ে গেল। এবার রুষা ইমনকে বলতে লাগলো, ইমন, তুমি এগুলো কি করছো? প্লিজ, বিয়ের আগে এসব করতে নেই। রুষার কথা শুনে ইমনের মাথা গরম হয়ে গেল। নিজেকে অনেক কষ্ট করে সামলিয়ে বলতে লাগলো, শোনা, আমরা তো কিছুদিন পর বিয়ে করব। দেখো ইমন, তখনকার বিষয়টা হবে আলাদা, কিন্তু এখন এসব করা ঠিক হবে না। প্লিজ বাবু, তুমি রাগ করো না। তার মানে তুমি আমাকে রোমান্স করতে দিবে না, তাই তো? এক প্রকার রাগ দেখিয়ে রুম থেকে চলে যাবে তখনই রুষা ইমনের হাত ধরে বুকের সাথে মিশিয়ে নিল। ইমন রুষাকে নিজের থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। রুষা এবার নিজে থেকে ইমনের কাছে সব কিছু একে একে বিলিয়ে দিতে লাগলো। অনেকক্ষণ রোমান্স করার পর ইমন ক্লান্ত হয়ে রুষার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। একটু পর রুষার কপালে কিস করে রুষাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রুষা ইমনের কপালে আলতো করে একটা কিস করলো। সন্ধ্যার কিছুক্ষণ আগে রুষাকে গাড়িতে তুলে ইমন বাসার দিকে যাচ্ছে আর মনে মনে বলছে, সাদিক, আজকে থেকে তুই একটু একটু করে বুঝতে পারবি তোর কলিজার টুকরা ছোট বোনের আর্তনাদ আর কষ্ট। আর রুষার এমন পরিণতি করব, তুই নিজেকে দোষী বলে সাব্যস্ত করবি। তোর নিজের ভুলের জন্য তোর বোন কষ্ট পাবে, আর তুই বুঝতে পারবি অন্যের বোনের সাথে রুমডেট করে তাকে ছুঁড়ে ফেলার পরিণতি। রুমে এসে ইমনের অনেক খারাপ লাগছে। সত্যি রুষা অনেক ভালো একটা মেয়ে, কিন্তু ইমন বাধ্য হয়েছে এগুলো করতে শুধুমাত্র সাদিকে বোঝানোর জন্য। একটু পর হঠাৎ ইমনের ফোনে একটা কল আসলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রুষা কল করেছে। অনেকক্ষণ কথা বলার পর কলটা কেটে দিল। এদিকে আজকে আমার আর আদিত্যের বিয়ে। আমি রুমের ভিতরে বধূর বেশে বসে আছি। সকাল থেকে আমাকে অনেক পরিপাটিভাবে সাজানো হচ্ছে, কিন্তু আমার কাছে এগুলো বোরিং লাগে সব সময়। কখন থেকে শুনছি একটু পর নাকি আদিত্যরা আসবে, কিন্তু আসার কোনো নাম চিন্তা নেই। আমার এভাবে সেজে বসে থাকতে এখন অনেক বিরক্ত হচ্ছে। আমি এক প্রকার বাধ্য হয়ে বসে আছি আর আমার অনেক রাগ হচ্ছে। আমার নাকফুল সিটকাতে দেখে আমার একটা ফ্রেন্ড বলতে লাগলো, কি রে হাসি, এমন করছিস কেন? আমি বললাম, এমনি। হাসি, তোর কি আদিত্যের জন্য আর সহ্য হচ্ছে না? এবার আমি আরও চরম আকারে ক্ষেপে গেলাম। রাগে আমার মুখটা লাল হয়ে যেতে লাগলো। নিজেকে কিছু সামলিয়ে বলতে লাগলাম, তোরা সব সময় আমার সাথে এমন করিস কেন? মনে রাখিস আমারও এমন দিন আসবে, সেদিন সব কিছু সুদে আসলে তুলে নেব। একটু পর দেখতে পেলাম আদিত্য এসেছে। খাওয়া দাওয়া শেষ করে আমাকে রুম থেকে বের করে আদিত্যের পাশে বসানো হলো। একে একে আমাদের বিয়ের কাজটি সম্পূর্ণ করা হলো। এবার পরিশেষে আমাকে গাড়িতে ওঠানোর আগে আমার পরিবারের সকলের সাথে দেখা করলো আদিত্য। আমি সবাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলাম। আমার অনেক খারাপ লাগছে সবাইকে ছেড়ে যেতে। ইমন ভাইয়া আমাকে একদম ছাড়ছে না, আমিও ভাইয়াকে ছাড়ছি না।
এক প্রকার বাধ্য হয়ে আমি আদিত্যের সাথে গাড়িতে করে চলে গেলাম। ঘণ্টাখানিক পর পৌঁছে গেলাম আদিত্যের বিশাল বড় অট্টালিকায়। বাড়িটা দেখতে একদম রাজপ্রাসাদের মতো। বাড়ির ভেতরে নানা ধরনের ফুল গাছ লাগানো আছে। আমাকে রুমে নিয়ে যাওয়া হলো। সকলে আমার সাথে অনেক গল্প করতে লাগলো। এভাবে দিনের পর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আমি বসে আছি আদিত্যের রুমে। রুমটা চারিদিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। রুমের চারিপাশে ছোট্ট শিশুদের হাজারো খেলনা দিয়ে সাজানো আছে। দুপাশে দুজন মানুষ আর মাঝে একটা ছোট্ট কিউট বেবি রয়েছে। আমি অবাক চাহনি দিয়ে সব কিছু দেখছি। হঠাৎ কারো কর্কশ কণ্ঠে আমার সকল খেয়ালের ঘোর কাটল। আদিত্য আমার পাশে এসে বসল। তারপর একে একে তার সকল চিন্তা ধারণাগুলো আমার কাছে প্রকাশ করল। আদিত্য আমার সাথে অনেকক্ষণ গল্প করার পর আমার হাত ধরে নিয়ে যেতে চাইল ছাদের উপরে। আমাকে কোনো কথা না বলতে দিয়ে এক নাগাড়ে হাত ধরে টেনে নিয়ে গেল ছাদে। ছাদে গিয়ে আমি অনেক খুশি হয়ে গেলাম। ছাদের উপরে একটা রুমে হাজারো রকমের লাইটিং আর ফুল দিয়ে রুমটা সাজানো। দেয়ালের চারপাশে অনেক বেলুন দিয়ে সাজানো। আদিত্য আমাকে বলতে লাগলো, হাসি, তোমার রুমটা কেমন লাগছে? আমি সাই জানিয়ে বললাম, অনেক সুন্দর হয়েছে। এবার আদিত্য বেডের উপরে আমাকে বসতে বলে একটা বাক্স থেকে কি যেন বের করতে লাগলো। আমার হাতে একটা একটা করে ছবি দিয়ে বলতে লাগলো, এটা তোমার 1 বছর আগেকার ছবি। আমি বললাম, আপনি এই ছবিটা কেমনে পেলেন? আমার অনেকগুলো ছবি দিতে লাগলো একে একে। অনেক সুন্দর ডিজাইন করে ছবিগুলো আঁকা। আমার এবার বুঝতে বাকি রইল না, আদিত্য আমাকে অনেক আগে থেকে পছন্দ করত, আর এই ছবিগুলো তিনি নিজ হাতে এঁকেছে। আমার সকল ঘোর ভেঙে আদিত্য বলল, জানো হাসি, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি ভেবেছিলাম তোমাকে অনেক আগেই বলবো, কিন্তু হঠাৎ করে একদিন জানতে পারলাম তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। তাই সেদিন থেকে তোমাকে অনেক দূর থেকে ভালোবাসতাম। আমি একটাই কথা মনে করতাম, আমার ভালোবাসাগুলো সত্যি হলে আমি তোমাকে একদিন না একদিন পাবই। আমি আদিত্যকে যত দেখতেছি আমি ততই অবাক হচ্ছি। আমি নিজেকে না সামলাতে পেরে এবার আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আমার চোখের অশ্রুকণাগুলো মুছে দিয়ে আদিত্য আমাকে জড়িয়ে ধরল। আমি আজ নিজেকে অনেক ভাগ্যবান একজন মনে করছি। এবার আদিত্য আমাকে ঘুমাতে বলল। তারপর দেখলাম অন্য রুমে চলে যাচ্ছে। এবার আমি অবাক হয়ে বলতে লাগলাম, আমাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? রুমে যাচ্ছি। রুমে যাচ্ছেন মানে কি? তুমি আমার হয়েছো, এটাই আমার জীবনে অনেক কিছু। আর তুমি আর আমি এক রুমে এখন থাকতে চাই না। আমি এবার বললাম, আপনার উপর আমার অনেক বিশ্বাস আর ভরসা আছে আদিত্য চৌধুরী। আপনি আর আমি এক রুমে আর একই জায়গায় ঘুমাবো, এতে আমাদের কোনো সমস্যা হবে না। আর আমি জানি আপনি আমার উপর এখন জোর খাটাবেন না। আপনি তো জানেন সব কিছু। তুমি একদম চিন্তা করো না হাসি। এসব বলে দুজন ঘুমিয়ে পড়লাম। এভাবে পার হয়ে গেল আমাদের বিয়ের 2 মাস। আদিত্য এখন আমাকে নিজ হাতে খাইয়ে দেয় মাঝে মাঝে। আমি একটু অসুস্থ হলে আমাকে নিজ হাতে সেবা করে। এখন আমার 6 মাস। মাঝে মাঝে আমি আদিত্যের গা ভরে বমি করে দিই, কিন্তু আদিত্য কখনোই রাগ করে না। এখন আমি প্রায় সময় আদিত্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। আমি আদিত্যের কোলে মাথা রেখে ঘুমালে শান্তির ঘুমে ডুবে যাই, কারণ এটা আমার নিরাপদ কোল। এই বাবু, তুমি এখন আমাকে আর আগের মতো সময় দাও না কেন? প্লিজ ইমন, তুমি আমাকে এইভাবে ইগনোর করো না। দেখো রুষা, আমি এখন অফিসের কাজে অনেক ব্যস্ত থাকি। প্লিজ তুমি এসব ন্যাকামি করো না রুষা। কি বলছো এসব ইমন? এভাবে ইমন দিনের পর দিন রুষাকে ইগনোর আর অবহেলা করতে থাকে। এই রুষামা, তোর কি শরীর খারাপ করছে? না মা, আসলে আমার গা বমি বমি করছে। এবার মা বলতে লাগলো, তাহলে চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। মা তুমি কি পাগল হয়ে গেছো? এই সামান্য ব্যাপার নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে? তুই যেটা ভালো মনে করিস। এসব বলে মা আমার রুম থেকে চলে গেল। আমার মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো, আর মনে পড়ে গেল সেই দিনের সেই রুম ডেটের কথা। মুহূর্তেই আমার ভেতরটা নাড়া দিয়ে উঠল। পরের দিন খাবার খেয়ে টেবিল থেকে উঠতে যাব, তখনই সবার সামনে মুখ ভর্তি বমি করে দিলাম। এবার সাদিক ভাইয়া বলতে লাগলো, রুষা, তোর কি শরীর খারাপ?
আমি একটু পর দৌড়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মা আমার রুমে এসে বলল, রুষা, আজ তোকে ডাক্তারের কাছে যেতে হবে। আমি বললাম, মা তুমি না, ডাক্তারের কাছে আমি যেতে পারবো না। মায়ের ধমকানিতে এক প্রকার বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম। কিছু টেস্ট করে ডাক্তার যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কংগ্রেচুলেশন মিসেস রুষা, আপনি মা হতে চলেছেন। প্রথমে আমি ভাবলাম হয়তো আমি কানে ভুল শুনেছি, কিন্তু পরবর্তীতে ডাক্তার আবারও একই কথা বলতে লাগলো। আমার মায়ের হাতে সকল রিপোর্টগুলো দিয়ে ডাক্তার চলে গেল। এদিকে আমার আর আমার মায়ের কান্নার রোল পড়ে গেল। নিজেকে কিছুটা সামলিয়ে আমি আর মা বাসায় পৌঁছে গেলাম। একটু পর মা আমার রুমে এসে বলল, রুষা, তুই এটা কেমনে করতে পারলি? তোর জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে গেল। এত বড় ভুল তুই কেমনে করতে পারলি? আমি মায়ের সাথে সকল বিষয়টা বললাম। আমি মাকে বললাম, মা প্লিজ তুমি এখন বাবাকে এসব বলো না। ইমন আমাকে বিয়ে করবে, তুমি একদম চিন্তা করো না। একটু পর আমি ইমনকে কল করলাম, কিন্তু ইমন কলটা রিসিভ করলো না। অনেকবার কল করে ফোনটা রিসিভ করেই বলতে লাগলো, রুষা, এতবার ফোন দিচ্ছ কেন? কি সমস্যা? ইমন অনেক বড় সমস্যা হয়ে গেছে। দেখো রুষা, ক্লিয়ার করে বলো কি হয়েছে। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, ইমন আমরা সেদিন যে রুম ডেট করেছিলাম, আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হয়েছিল। ইমন বলতে লাগলো, তো কি হয়েছে? এখন তো অনেকেই রুম ডট করে। ইমন আমি মা হতে চলেছি। আজকে আমি আর মা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার রিপোর্ট দিয়েছে, তাতে স্পষ্ট লেখা আছে আমি মা হতে চলেছি। রুষা প্লিজ আমার সাথে ফান করো না। ইমন আমি কোনো ফান করছি না, আমি সিরিয়াস বলছি। কিছুদিনের ভেতরে আমাকে বিয়ে করতে হবে। প্লিজ বাবু, আমাকে বিয়ে করে ফেলো কিছুদিনের ভেতরে। দেখো রুষা, এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমার কিছু মাস সময় লাগবে। বলেই ইমন কলটা কেটে দিল। আমার চোখ দিয়ে প্রথমবারের মতো ইমনের কথায় অশ্রুজল গড়িয়ে পড়ল। আগে তো ইমন এমন ছিল না। তাহলে কি আমার শরীরটাই ভোগ করাই ছিল ইমনের মূল লক্ষ্য? না না, আমি এসব কি ভাবছি? ইমন তো আমাকে অনেক ভালোবাসে, আর ইমন আমাকেই বিয়ে করবে। এদিকে ইমন আমার কাছে কল করেছে। এই হাসি, আদিত্যকে পেয়ে কি আমাকে ভুলে গেলি? আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম, তাই তোকে কল করতে পারিনি। ভাবলাম একটু পর কল করব। প্লিজ ভাই, রাগ করিস না। আর বলতে হবে না, আমি জানি আমার ছোট্ট বোনটি দিন দিন আমাকে ভুলে যাচ্ছে। অভিমান নিয়ে কথাগুলো বলতে লাগলো ইমন ভাইয়া। হাসি, তোর জন্য আজকে একটা গুড নিউজ আছে। ভাই তাড়াতাড়ি বলো, কি গুড নিউজ? হাসি, তোর যেভাবে সাদিক দিনের পর দিন কষ্ট দিয়েছিল, আজ থেকে আমি তা হাড়ে হাড়ে বুঝাবো সাদিককে। ওর নিজের কলিজার বোনের সাথে আমি একই পরিণতি করেছি। যে আমার ফুলের মতো নিষ্পাপ বোনকে এত কষ্ট দিয়েছি, আমি তাদের কাউকে ছাড়বো না। ইমন তুই এসব কি বলছিস ভাই? এবার ইমন সম্পূর্ণ ঘটনাটি খুলে বলতে লাগলো। তারপর বলল, কিন্তু আমি রুষাকে অনেকটা ভালোবাসি। ইমন তুই এসব কি করেছিস? আমার ভাই হয়ে তুই এসব কি করে করলি? তুই এখনই রুষাকে বিয়ে করবি ভাই আমার। জানি তুই এসব প্রতিশোধ নিতে করছিস। তখনই হঠাৎ ভাইয়া বলতে লাগলো, হাসি, তুই কি সব কিছু ভুলে গেছিস? আমার খুব ভালো করে মনে আছে তোর চোখের প্রতিটা অশ্রুর কথা, মনে আছে তোর আত্মনাদগুলোর কথা, আর বেশি মনে আছে আমার বাবা মায়ের অপমান আর শত আঘাতগুলোর কথা। হাসি, আমি তোর কথা ভেবে অনেক কান্না করতাম বালিশে মুখ গুজে। চাইলেও চিৎকার করে কাঁদতে পারতাম না, কারণ আমি যদি ভেঙে পড়তাম তাহলে তোদের সান্ত্বনা দিতে কেউ পারতো না। আর আমি সেদিন প্রতিশোধের বেড়াজাল বুনতে শুরু করি। ভাই আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আমার জন্য এসব করছিস এটাও আমি জানি। কিন্তু ভাই একটা কথা কি জানিস, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। হয়তো কিছুদিন ভালো থাকতে পারে, কিন্তু বাকিটা জীবন সেই ভুলের মাসুল দিতে হয়। হাসি, তুই ভুলে গেলেও আমি ভুলতে পারিনি তোর সাথে ঘটে যাওয়া দিনগুলোর কথা। তোকে ছোট থেকে কেউ চোখের জল পর্যন্ত মাটিতে ফেলতে দেয়নি আমরা। আর যারা তোর এমন অবস্থা করেছে, আমি তাদের এত সহজে ছাড়বো না। আর একটা কথা শুনে রাখ, আমি যদি রুষাকে বিয়েও করি, তাহলে সাদিককে তার ভুলগুলো আমি হাড়ে হাড়ে বোঝাবো। তারপর আমি এত সহজে কাউকে ছাড়বো না।
এবার আমি ভাবতে লাগলাম সাদিকের ভুলের জন্য আজ রুষাকে এভাবে কষ্ট পেতে হবে। আমি একটা মেয়ে হয়ে বুঝি আর একটা মেয়ের কথা। আমি আর মানতে পারছি না, তাই সাথে সাথে আদিত্যের নাম্বারে কল করে আজকে তাড়াতাড়ি বাসায় আসতে বললাম। আমার এমন জরুরি কথা শুনে আদিত্য বলতে লাগলো, হাসি, তোমার কোনো সমস্যা হচ্ছে? আমি বললাম তাড়াতাড়ি আসবেন প্লিজ। এদিকে রুষা ইমনকে বারবার কল করেই যাচ্ছে, কিন্তু ইমন ইচ্ছে করে কলটা রিসিভ করছে না। নিজের অজান্তেই রুষার জন্য ইমনের অনেক খারাপ লাগছে। সত্যি মেয়েটা অনেক ভালো, আমার জন্য সব কিছু করতে পারে। এবার মনে পড়ে গেল হাসির কথা। তখনই নিজেকে বলতে লাগলো, ইমন, তুই রুষার প্রতি এত দুর্বল হয়ে যাচ্ছিস কেন? তাহলে কি তুই প্রতিশোধ নিতে পারবি না? না না, এটা হতে পারে না। আমার একমাত্র উদ্দেশ্য হলো সাদিককে বোঝানো যে কোনো উপায়ে। রুষা বারবার কল করছে। এক পর্যায়ে বাধ্য হয়ে কলটা ধরে বলতে লাগলো, এতবার কল করো কেন? এবার রুষা বলতে শুরু করলো, ইমন, প্লিজ তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। আমি অনেক কষ্টে আম্মুকে নিষেধ করেছি আব্বু আর ভাইয়া না বলাতে। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রুষার মুখ থেকে আত্মহত্যা নামক কথা শুনে ইমনের বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হলো। ইমন নিজেকে আরো কঠোর তৈরি করলো। দেখো রুষা, আমি এখন এইসব বিয়ে করতে পারবো না। আর এটা যে আমার সন্তান, কোনো প্রমাণ আছে তোমার কাছে? ইমন, তুমি এটা কি বললে? এই বাচ্চাটা তাহলে অন্য কারো? তুমি এটা বলতে চাচ্ছ? রুষা কান্নারত অবস্থায় এক নাগারে কথাগুলো বলছে। ইমনের অনেক খারাপ লাগছে, কিন্তু ইমন এসব করতে বাধ্য হয়েছে শুধুমাত্র সাদিক নামক নরপশুকে বোঝানোর জন্য। দেখো ইমন, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে মেনে নাও। তুমি এমন করো না ইমন, প্লিজ প্লিজ। ইমন রুষাকে আরো কষ্ট দেওয়ার জন্য কলটা কেটে দিল। ইমনের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অঝরে, কিন্তু ইমন যে এসব করতে বাধ্য হচ্ছে। একটু পর রুমে এসে অঝরে বসে কাঁদতেছি। হঠাৎ মায়ের ডাকে আমি নিজেকে কিছুটা সামলিয়ে চোখের অশ্রুকণাগুলো মুছতে লাগলাম। রুষা মা, তুই কি ইমনকে বলেছিস বিষয়টা? আমি বললাম, মা তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু বাবাকে একটু ম্যানেজ করো আর ভাইয়াকে একটু বুঝিয়ে বলো। একটু পর মা খাবার টেবিলে আসতে বলল। আমি ওয়াশরুমে গিয়ে ইচ্ছা মতো কেঁদে নিলাম। নিজেকে একটু সামলিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে গেলাম। আমি রাতে অনেক কান্না করেছি, তাই চোখগুলো ফুলে রয়েছে। খাবার টেবিলে বসে আছি, তখনই বাবা বলতে লাগলো, রুষা তোমার শরীর খারাপ? আমি সাহস করে বললাম, না মানে বাবা, একটু একটু শরীর খারাপ। বাবা বলল, বেশি সমস্যা হলে আমাকে জানিও। একটু পর সাদিক ভাইয়া খেতে আসলো, তারপর সবাই নাস্তা করতে শুরু করলো। আমার শরীরে অনেক ব্যথা, আমি মুখের কাছে খাবার নিয়ে খেতে পারছি না। এদিকে মায়ের দিকে খেয়াল করে দেখলাম আমার দিকে অশ্রু ভেজা চোখ নিয়ে তাকিয়ে আছে। আমার চোখ মায়ের চোখে পড়তেই মা অশ্রুকণাগুলো লুকানোর চেষ্টা করছে। আমার মনের ভেতর অনেক কষ্ট হচ্ছে। নিজের ভুলের জন্য আজকে আমার মায়ের চোখে পানি। আর ইমন তো এখন আমাকে বিয়ে করতেও রাজি হচ্ছে না। তাহলে কি হবে এখন আমার? তাহলে কি আত্মহত্যাই হবে আমার একমাত্র পথ? সাদিক ভাইয়া বলতে লাগলো, কিরে রুষা, খেতে খেতে এত কি ভাবিস? তাড়াতাড়ি খাবার খেয়ে নে। আমি বাধ্য হয়ে সামান্য নাস্তা খেয়ে রুমে চলে গেলাম দৌড়ে। আমার এমনভাবে যাওয়া দেখে বাবা আর ভাইয়া হতভম্ব হয়ে গেল। একটু পর মা কাঁদতে কাঁদতে আমার রুমে চলে আসলো। রুষা, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুই ইমনকে বল আমাদের বাসায় আসতে। আর শোন, সাদিককে আর তোর বাবাকে আজকে বিষয়টা বলতেই হবে, না হলে যে আরো বড় সর্বনাশ হয়ে যাবে। প্লিজ মা, তুমি কাউকে বলো না। আমি জানি আমার মা আজকে আমার কোনো কথা শুনবে না। আমি গত 1 সপ্তাহ ধরে মাকে থামিয়ে রেখেছি, কিন্তু মা আর কতদিন মানবে? একটু পর মা আমার রুমে বাবাকে আর ভাইয়াকে ডেকে আনলো। সাদিক ভাইয়ার বাবা বলতে লাগলো, হঠাৎ রুষার রুমে কেন ডাকলে? এবার আমার মা কান্না করতে করতে সকল ঘটনাটা বলতে লাগলো। এদিকে আমি মাথা নত করে অঝরে কাঁদতেছি। আমার বাবা অনেক রাগী, তাই আমি থরথর করে কাঁদতেছি। এবার বাবা বলতে লাগলো,
রুষা, এগুলো কি সত্যি? আমার মুখ থেকে কোনো ধ্বনি উচ্চারিত হলো না। সাদিক ভাইয়া আমাকে বলতে লাগলো, রুষা, এমনটা কেমনে করলি? হঠাৎ আমার মনে পড়ে যেতে লাগলো হাসির সাথে করা কাহিনীটা। মুহূর্তেই আমার আকাশটা আধারে পরিণত হয়ে গেল। আমি পাগলের মতো বলতে লাগলাম, না না, এটা হতে পারে না। আমার বোনের সাথে এমনটা মোটেও হতে পারে না। আমি মাকে বললাম, মা, তোমাদের হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। এবার মা আমার হাতে রিপোর্টটা ধরিয়ে দিল। রিপোর্টে স্পষ্ট লেখা আছে রুষা প্রেগনেন্ট। এবার বাবা বলতে লাগলো, ইমন, যা করার তাড়াতাড়ি করতে হবে। এবার সাদিক ভাইয়া আমাকে বলল, ছেলেটার নাম্বার আর সকল ইনফরমেশন আমাকে দে রুষা। আমি একটু পর ইমনের সকল ইনফরমেশন দিলাম ভাইয়াকে। বাবা বলল, রুষা, তুই কেমনে পারলি এত বড় একটা ভুল করতে? আমি বাবার পায়ের কাছে মাথা নত করে বসে পড়লাম। আমার মান সম্মান নষ্ট করে এসেছো এখন পা ধরতে। আমাদের সকল মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি তুই। আমার সামনে থেকে সর। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বাবা আমাকে বলল। যা হয়েছে আজকে তোমার জন্য হয়েছে। মেয়েকে সবসময় এত মাথায় তুলতে মানা করেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনে না। আজ যা কিছু হয়েছে সব কিছু তোমার আর সাদিকের জন্য হয়েছে। এক নাগারে কথাগুলো মাকে আর আমাকে বলে বাবা রুম থেকে চলে গেল। রুমের ভেতরে কান্নার রোল পড়ে গেল আমার আর মায়ের। আমার অনেক ভয় করছে, সত্যি যদি ইমন আমাকে বিয়ে না করে তাহলে আমি এই সমাজে কেমনে মুখ দেখাবো। একটু পর মা রুম থেকে চলে গেল। আমি অনেক কান্না করার পর ইমনকে অনেকবার কল করলাম, কিন্তু ওপাশ থেকে কোনো কল রিসিভ হলো না। 1 ঘন্টা পর দেখি ইমন নিজে থেকে কল করেছে। অনেক দিন পর ইমন আজকে নিজ থেকে কল করেছে। আমার ভেতরটা মুহূর্তেই আনন্দিত হয়ে উঠল। অমনি ওপাশ থেকে ইমন নিষ্ঠুর কণ্ঠে বলতে লাগলো, তোমাকে আর কতবার বলবো আমাকে বারবার ঢং করে কল করবা না? মন, তুমি এমন করছো কেন? একটু বলবা প্লিজ। তোমার সমস্যার মূল কারণটা একটু বলবা। ইমন চাইলেও রুষাকে মূল কারণটা বলতে পারবে না এখনই। ইমনের সামনে রুষার পুরো ফ্যামিলিকে বোঝাতে চাই নিজের কলিজায় কেউ আঘাত করলে কেমন লাগে, আর সাদিক নামক নরপশুর উচিত শিক্ষা দিতে চাই। দেখো রুষা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর এতই যদি সমস্যা হয় তাহলে তোমার পুরো পরিবারকে আমার পরিবারের সামনে উপস্থিত করতে হবে। তারা যদি চায় তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তুই তাহলে আমাকে ভোগ করার জন্য এতদিন আমাকে ভালোবেসেছিলি? রুষা, তুমি আমাকে তুই করে বললে। প্লিজ ইমন, আমাকে মাফ করে দাও। আমি আর পারছি না সব কিছু মানতে। আচ্ছা বাবু শোনো, আমি কিছুদিনের ভেতরে তোমার বাসায় যাব আমার পুরো পরিবারকে নিয়ে, কিন্তু প্লিজ আমাকে বিয়ে করে আমার পরিবারের সম্মানটা বাঁচাও। এবার নিজেকে আর সামলাতে পারছি না। আমার মনে পড়ে যেতে লাগলো সেই দিনের কথা, যেদিন আমার কলিজার টুকরো ছোট বোনটা আর আমার প্রাণপ্রিয় বাবা মা রুষার বাবার সামনে গিয়েছিল। সেদিন আমার পরিবারকে অনেক অপমান করেছিল সাদিকের পুরো পরিবার। আমার বাবা মা আর নিষ্পাপ বোনকে যারা অপমান করেছে, আমি তাদেরকে আমার বাবা মায়ের পায়ের সামনে আনবই, আর নরপশু নামক সাদিককে বোঝাবো। এই হাসির কি হয়েছে আজকে? এত তাড়াতাড়ি বাসা আসতে বললে কেন? হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলতে লাগলো আদিত্য। আমি শাড়ির আঁচল দিয়ে আদিত্যের ঘামরত মুখটা মুছিয়ে দিয়ে বললাম, আপনি একটু বসুন, তারপর আমি সব কিছু বলছি। এই তুমি কোথায় যাচ্ছ? আপনার জন্য আজ একটা জিনিস তৈরি করেছি নিজ হাতে। হাসি, তুমি কি বলবে? তোমাকে কতবার নিষেধ করেছি রান্নাঘরে না যেতে। প্লিজ রাগ করেন না, আপনি আমাকে কতটা খেয়াল রাখেন। আমি না খেলে আপনি আমাকে জোর করে খাইয়ে দেন। আমি একটু অসুস্থ হলে দিন রাত না ঘুমিয়ে আমাকে সেবা করেন। আমার কি কোনো অধিকার নেই? আমি এক প্রকার বাধ্য হয়ে বললাম। আসলে হাসি, আমি চাই না তুমি আমার বাসায় এসে একটুও কষ্ট পাও। আমি তোমাকে ভালোবাসার মায়াতে সব সময় আবদ্ধ রাখতে চাই। আমি এক প্রকার বাধ্য হয়ে হাসিকে বললাম, আচ্ছা কি তৈরি করেছো নিয়ে এসো। হাসি মুচকি হাসি দিয়ে চলে গেল রান্নাঘরে। একটু পর হঠাৎ হাসি আদিত্যর সামনে নুডলস তৈরি করে আনলো।
আদিত্য নুডলস খেতে অনেক পছন্দ করে। আদিত্য নুডলস খাচ্ছে আর হাসিকে খাইয়ে দিচ্ছে। একটু পর খাওয়া শেষ করে রুমে গেল। তখনই হাসি আদিত্যকে বলল, সাথে যেই কথাটা বলার জন্য আপনাকে তাড়াতাড়ি আসতে বললাম। ও মাই গড, আমার তো মনেই নেই। তুমি তাড়াতাড়ি বলো। আমি বলতে লাগলাম ইমন আর রুষার সম্পূর্ণ ঘটনাটি। আদিত্য মাথায় হাত চেপে অনেকক্ষণ ভেবে বলতে লাগলো, ইমনের চোখে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। হাসি, তুমি আগামীকাল সকালে রেডি থেকো। আমরা আগামীকাল তোমাদের বাসায় যাব। আমি আর তুমি মিলে ইমনকে যদি বুঝাই তাহলে হয়তো ইমন বুঝবে। দেখুন আমার খুব ভয় করছে, যদি ইমন আরও বড় ধরনের কোনো খারাপ কাজ করে ফেলে রুষার সাথে। আমি জানি ইমন যা করেছে সব কিছু সাদিককে বোঝানোর জন্য, কিন্তু এখানে রুষার কোনো দোষ নেই। কিন্তু ইমন ভাই এগুলো সহজে বুঝবে না। আমি আদিত্যকে বলতে লাগলাম, আপনি ঠিকই বলেছেন, আমরা আগামীকাল সকালেই যাব। রুষা, তুমি যতই আমাকে ভালোবাসো না কেন, আমি তোমার পরিবারকে না শাস্তি দিয়ে তোমাকে মানতে পারবো না। আমাকে যে আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি তোমার পরিবারকে হাড়ে হাড়ে বোঝাতে হবে। আমার বাবা মায়ের অপমান করার অধিকার আমি কারো দিইনি, কিন্তু তোমরা তাদেরকে অনেক আঘাত আর অপমান করেছ। আমার বাবা মায়ের চোখ থেকে তোমরা পানি ঝরিয়েছ। তোমাদের এত সহজে ছেড়ে দেব ভাবলে কেমন করে? কথাগুলো বলছে আর ইমনের দু চোখ লাল বর্ণ ধারণ করেছে আর টিপটিপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর দেখলো বারবার রুষা কল করছে, কিন্তু ইমন রিসিভ করছে না। অনেকবার কল করাই একটা সময় বিরক্তকর হয়ে কলটা রিসিভ করেই বলতে লাগলো, বারবার ন্যাকামি করে কল করছো কেন? প্লিজ ইমন, আমার সাথে একটু কথা বলো। প্লিজ ইমন, কলটা কেটো না দয়া করে। এবার আমি বললাম, যা বলার তাড়াতাড়ি বলো। দেখো ইমন, আমি আর পারছি না। প্লিজ তুমি আমাকে বিয়ে করো। দরকার পড়লে এখন বিয়ে করে রেখে দাও। তোমার যখন সময় হবে তখন তুমি তোমার বাসায় নিয়ে যেও। রুষা, প্রতিদিন আমার একই ধরনের নাটক ভালো লাগে না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর আমি তো বলেই দিয়েছি, তোমার পরিবারের সকলকে আমার পরিবারের কাছে আসতেই হবে। যদি তারা অনুমতি দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। পরিবারের অমতে আমি বিয়ে করতে পারবো না। এটাই আমার ফাইনাল ডিসিশন। এদিকে রুষা কান্নারত কণ্ঠে ইমনকে বলতে লাগলো, তাহলে আমাকে ভোগ করাই ছিল তোমার একমাত্র উদ্দেশ্য? আমি বুঝতে পারছি তোমার ভালোবাসাগুলো। ইমন, আমার এখন নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি বলতে লাগলাম, এটা তোমার পার্সোনাল ম্যাটার। কথাগুলো বলছে আর ইমনের বুকের বাম পাশে ব্যথা অনুভব হচ্ছে। ইমনও যে রুষাকে অনেক ভালোবাসে, কিন্তু ইমন যে নিরুপায়। ইমন চাইলেও তাকে এখন সব কিছু বলতে পারবে না। একটু পর রুষা বলল, শুনো ইমন, আগামীকাল আমার পরিবারকে তোমার পরিবারের কাছে উপস্থিত করব। তোমার পরিবারকে বিষয়টা একটু জানিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। একটু পর নিজে থেকে কলটা কেটে দিয়ে চলে গেল বাবার রুমে। তারপর বাবাকে বলল কালকে বাসায় থাকবে। এবার বাবা বলতে লাগলো, কেন বাবা, কালকে কি হবে? বাবা, কালকে সব কিছু বুঝতে পারবা, বলেই রুম থেকে চলে গেল নিজের রুমে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। একটু পর দেখলাম মা আমার রুমে আসলো খাবার প্লেট নিয়ে। রুষা মা, রাতে খাবারটা খেয়ে নে। আমি নিজেকে একটু সামলিয়ে মাকে বললাম, মা তুমি বাবাকে আর সাদিক ভাইকে একটু রুমে আসতে বলতে পারবা? আচ্ছা তুই খেয়ে নে, আমি দেখছি। সাদিক, তুই তোর বাবাকে নিয়ে একটু রুষার রুমে আয় তো বাবা। আচ্ছা মা। এদিকে আমি নিজেকে একটু শক্ত করে রুমে বসে আছি। একটু পর সকলে আমার রুমে আসলো। বাবা রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, আমাকে এখানে ডাকা হয়েছে কেন? আমি সকলকে বলতে লাগলাম, ইমন বলছে তাদের পরিবারের সাথে কথা বলতে, আমাদের পরিবারের। বাবার সাদিক ভাইয়া বলল, আচ্ছা, আমরা আগামীকাল যাব। তোমার জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে গেল। বলেই বাবা রুম থেকে চলে গেল। একটু পর ভাইয়াও চলে গেল আর মা আমাকে নিজ হাতে খেতে দিতে লাগলো। আমার চোখ দিয়ে অনবরত অশ্রুকণা গড়িয়ে পড়ছে। একটু পর সকালে ফ্রেশ হয়ে দেখলো হাসি এখনো ঘুমিয়ে রয়েছে। আদিত্য হাসির পাশে বসে হাসির মায়াভরা মুখটা অপলক দৃষ্টিতে দেখছে। মেয়েটা কতই না কষ্ট পেয়েছে। আদিত্য হাসির কপালে আলতো করে একটা কিস করলো।
আদিত্যর ঠোঁটের স্পর্শে হাসির ঘুমটা মুহূর্তে ভেঙে গেল। আদিত্য নিজেকে একটু তাড়াতাড়ি সরিয়ে নিতে লাগলো। তখনই হাসি আদিত্যর হাতটি খপ করে ধরে বলতে লাগলো, ভয় পাচ্ছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ। কেউ নিজের বউকে গোপনে কিস করে? এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। না মানে আসলে এবার আমি বলতে লাগলাম, হাসি একটু উঠো, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে তোমাদের বাসায়। একটু আগে ইমন কল করেছিল, বলল আমাদের সকাল 10টার ভিতরে পৌঁছাতে হবে। আমি একটু তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে সামান্য নাস্তা করে নিজেকে গোছাতে লাগলাম। একটু পর আদিত্য আসলো। এই আদিত্য, কোথায় যাচ্ছিস এত সেজেগুজে? আসলে বাবা, হাসির ভাইয়া আজকে ইমার্জেন্সিভাবে আমাকে আর হাসিকে যেতে বলল তাদের বাসায়। মা বলতে লাগলো, আচ্ছা বাবা, সাবধানে যাবি। আর ওখানে গিয়ে একটা কল করিস আমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। একটু পর হাসির রুম থেকে বেরিয়ে এসে বাবাকে আর মাকে বলল। বাবা মা বলতে লাগলো, আচ্ছা। সকাল 9:50 পৌঁছে গেল হাসিদের বাসায়। একটু পর কলিং বেল বাজতেই মা এসে আমাকে দেখেই অবাক হয়ে গেল। কি রে হাসি, তোরা আসবি, আমাকে আগে থেকে জানাবি না? আমি হুট করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। অনেকদিন পর এই বাড়িতে আসলাম। একটু পর বাবা আর ইমন ভাইয়া আসলো। আদিত্য সকলের সাথে কথা বলছে। একটু পর আমি আদিত্যকে নিয়ে গেলাম আমার রুমে। একটু পর মা আমাদের নাস্তা খেতে দিল। আমি আর আদিত্য একটু পর ইমনের রুমে গেলাম। গিয়ে দেখি ইমন বসে বসে বিড়বিড় করছে। কি রে ভাই, বসে বসে কি ভাবছিস এত? আসলে তেমন কিছু না, তোরা বস। আমি আর আদিত্য বসলাম। একটু পর ইমনকে বুঝিয়ে বলতে লাগলাম আমি আর আদিত্য। ইমন বলতে লাগলো, দেখ হাসি, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। প্লিজ আমাকে কোনো কিছুতে জোর করিস না। আর আজকে যা করব, তোরা আমাকে কোনো বিষয়ে বাধ্য করবি না। আমি ওদের সবাইকে উচিত শিক্ষা দিব। দেখ ভাই, তুই যা করছিস তা আমার জন্যই করছিস, কিন্তু তুই রুষাকে আর কষ্ট দিস না। মেয়েটা অনেক সহজ সরল। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব বিষয়টা। একটু পর সাদিক ভাইয়া আমাকে আর আমার পুরো পরিবারকে রেডি হতে বলল। আমরা সকলে গুছিয়ে রওনা দিলাম। 2 ঘন্টা পর পৌঁছে গেলাম ইমনের বাসার সামনে। ইমনকে একটা কল করে বললাম আমরা প্রায় চলে এসেছি। এদিকে সাদিক ভাইয়া বলতে লাগলো, রুষা, এদিকে কেন? আমি বললাম ভাইয়া এটাই তো ইমনদের বাসা। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি অনবরত মুখ ঘামছে। আমি বললাম ভাইয়া তুমি এত চিন্তিত কেন? ভাইয়া বলল, তেমন কিছু না। সবাই গাড়ি থেকে নেমে কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। সামনে তাকিয়ে দেখি ইমন। ইমন সবাইকে বাসার ভেতরে নিয়ে গিয়ে বসতে বলল। একটু পর সকলকে নাস্তা করেই ইমনের পুরো পরিবারকে আমার পরিবারের মুখোমুখি করলো। বাবা মুহূর্তেই চমকে গেল। আপনারা? বাবার মুখে দেখতে পেলাম ভয়ের চিহ্ন। বাবা বলল, জি আমরা। তাহলে আমাদের চিনতে পেরেছেন? একটু পর বাবা বলতে লাগলো, আপনারা হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? এবার রুষার বাবা বলতে লাগলো, আসলে না মানে। এবার ইমন বলতে লাগলো, বাবা তোমরা একটু চুপ করো, আমি তাদের সাথে কথা বলতে চাই। আঙ্কেল আপনি বলতে পারেন। এবার আদিত্যর বাবা আমার বাবার কাছে এসে হাত ধরে কাঁদতে লাগলো। আমি বললাম, আঙ্কেল এটা আপনি কি করছেন? আপনাদের সমস্যা কি? এভাবে পাগলামি করছেন কেন? এবার রুষার বাবা পুরো ঘটনাটা খুলে বলতে লাগলো। এবার আমি বলতে লাগলাম, রোশাকে আমি চিনি না। আর আপনারা কি পাগল হয়ে গেছেন? এসব যাতা কি বলছেন? আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে রুষার গর্ভে আমার সন্তান? রুষার বাবা আর ভাই মাথা নিচু করে বসে আছে। রুষা বলতে লাগলো, এই ইমন তুমি সব কি বলছো? প্লিজ আমার বাবা আর ভাইকে এভাবে অপমান করো না। আমি হাসতে হাসতে বললাম, আমি তোমার সাথে কথা বলছি না, আমি তোমার বাবা মা ভাইয়ের সাথে কথা বলছি। এবার রুষা বাবা আমাকে বলল, ইমন বাবা, আমাদের মাফ করে দাও। সাদিক বলতে লাগলো, প্লিজ আমার বোনকে এভাবে কষ্ট দিও না। জানি আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ আমার বোনকে এমনভাবে কষ্ট দিও না। বাবা ভাইয়া তোমরা সব কি করছো? আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না।
আমি এবার রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, ওরা তো নরপশু, ওরা আবার কি বলবে? আজ যা বলবো আমি বলবো, আর বাকিরা সবাই শুনবে। এবার ইমন নিজেকে সামলাতে না পেরে বলতে লাগলো, এই নরপশু, তোর মনে নেই আমার বোনের সাথে কি করেছিলি? আজ তোর নিজের বোনের এই পরিস্থিতির জন্য তুই নিজেই দায়ী। আজ যদি তুই আমার বোনের সাথে এমন পরিণতি না করতি, তাহলে তোর বোন এভাবে কষ্ট পেত না। আমার খুব ভালো করে মনে আছে আমার নিষ্পাপ কলিজা টুকরা ছোট্ট বোনের আত্মনাদগুলোর কথা। আমার মনে আছে আমার বাবা মায়ের অশ্রুকণারগুলোর কথা। কিন্তু তুই কি করলি? আমার বোনের গর্ভে তোর সন্তানকে মেনে নিতে পারলি না। শেষ পর্যন্ত আমার বাবা মাকে তোরা অপমান করে তাড়িয়ে দিয়েছিলি। আর কি যেন বলছিলে, তুই হাসিকে চিনিস না? আজ আমি যেমন বললাম তোর বোনকে আমি চিনি না, সেদিন আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমার ছোট্ট বোনকে আমি কোনোদিন অশ্রুকণা পড়তে দেনি, কিন্তু তুই আমার বোনের জীবনটা নরকে পরিণত করে দিয়েছিলি। সাদিক আমার আর আমার বাবার পায়ে ধরতে লাগলো। সাদিকের বাবা আমাকে বলতে লাগলো, আমাদেরকে মাফ করে দাও। এবার রুষা বলতে লাগলো, ছি ছি, আমার আজ ঘৃণা হচ্ছে তোমাদের উপর। আর ভাই, তুই এতটা নিচু তা আমার জানা ছিল না। আর বাবা, তুমি ইমনের বাবা মাকে কেমনে অপমান করেছিলে? আমার আজ নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। ইচ্ছে করছে আমার মরে যেতে। তোমরা একটা পরিবারকে দিনের পর দিন কষ্ট দিয়েছো। হাসি আপুকে তোমরা যতটা কষ্ট দিয়েছো, তার তুলনায় ইমন আমাকে তেমন কষ্ট দেয়নি। একটু পর হাসি আপু আমাকে একটু শান্ত করলো। এদিকে সাদিক আর রুষার বাবা হাউমাউ করে কান্না করছে। এদিকে বাড়িতে পড়ে গেল কান্নার আর্তনাদ। সেদিন ইমনের আর্তনাদগুলো ছিল প্রতিশোধের। ইমনের চোখগুলো রক্তজবা ফুলের মতো হয়ে গিয়েছিল। ইমনের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে গিয়েছিল। একটু পর আমি বলতে লাগলাম, আমি জানি রুষা অনেক ভালো, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আমি চেয়েছিলাম সাদিকের মতো নরপশুকে বুঝাতে। আমি বুঝাতে চেয়েছিলাম অন্যের কলিজা টুকরা বোনের সাথে অপকর্ম করলে তার ফলশ্রুতিতে নিজের বোনের সাথে একই পরিণতি ঘটে। আমি চেয়েছিলাম সাদিক নিজের বোনের আর্তনাদগুলো নিজের কানে শুনুক, আর বুঝতে পারুক নিজের বোনটা কষ্ট পেলে নিজের কলিজার ভেতর ফেটে যায়। আমি অনেক কান্না করেছিলাম হাসির জন্য। আমি চাইলেও চিৎকার করে কাঁদতে পারলাম না। আমার বাবা মায়ের চোখ থেকে অশ্রুকণাগুলো টপ টপ করে গড়িয়ে পড়ছে। একটু পর হাসি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার প্রতিটা কথা শুনে সকলের চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরিয়ে পড়তে লাগলো। সাদিক একটু পর হাসির পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হাসি আপু সাথে সাথে পা সরিয়ে নিয়ে কান্না করতে করতে রুমে চলে গেল। আদিত্য ভাইয়া বলতে লাগলো, মিস্টার সাদিক, আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর আপনাদেরকে ধন্যবাদ আমার জীবনে হাসিকে পাইয়ে দেওয়ার জন্য। আজ যদি হাসির সাথে এমন ঘটনাটি না করতেন, তাহলে হয়তো আমি হাসিকে পেতাম না। সকলে নিজের ভুল বুঝতে পারলো। একটু পর ইমন রুষার বাবাকে আর সাদিককে বলতে লাগলো, আপনারা বাসায় চলে যেতে পারেন, আপনাদের মুখ আমি দেখতে চাই না। রুষাকে আমি নিজের বউ হিসাবে আজ থেকে আমার বাড়িতে রাখতে চাই। রুষা আমার সাথে থাকবে তো? রুষা কান্নারত অবস্থায় মাথা নাড়িয়ে সাই জানালো। এদিকে রুষার বাবা আর ভাই বারবার আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো। বাবা মা সব কিছু ভুলে গিয়ে সব কিছু মাফ করে দিল। একটু পর রুষার বাবা মাকে বলতে লাগলো, আমরা কাজী ডাকছি, একটু পরই রুষার ইমনকে বিয়ে দিতে চাই। একটু পর কাজীকে ডেকে এনে বিয়ের কাজটা শেষ করা হলো। রুষার পরিবার তার সকল ভুলকে বুঝতে পারল আর সকলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এভাবে পার হয়ে যেতে লাগলো। হাসির মেয়ে হয়েছে, দেখতে একদম আদিত্যর মতো কিউট। মেয়ের নাম রাখা হয়েছে নূর। এখন প্রায় সময় আদিত্য নূরের সাথে সারাদিন অনেক মজা করে। এই হাসি, তুমি কিন্তু আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না, সব সময় কাজে ব্যস্ত থাকো। আমার গলা জড়িয়ে ধরে আছে আদিত্য। এই প্লিজ ছাড়ো, নূর এসে দেখে ফেলে লজ্জায় পড়ে যেতে হবে। কিসের লজ্জা? আমি আমার বউকে আদর করব, দেখলে দেখুক। বলেই আদিত্য আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। আমরা দুজন পাড়ি দিলাম সুখের রাজ্যে। এই রুষা, তুমি কিন্তু একদম কোনো কাজ করতে যাবে না। কাজ করার জন্য বাসায় কাজের লোক আছে। ইমন, আমার সারা দিন রুমে বসে থাকতে ভালো লাগে না। ইমন রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তোমার আর কিছু বলার নেই? বলে রুম থেকে চলে যাবে। তখনই পেছন থেকে রুষা ইমনকে আঁকড়ে ধরে রুমের দরজা বন্ধ করে দিল। প্লিজ বাবু, রাগ করো কেন? আচ্ছা ঠিক আছে,
আমি কোনো কাজ করব না, আর সারাদিন রুমে বসে থাকবো। আমি জানি এসব বলে এত সহজে রাগ ভাঙানো যাবে না, তাই ইমনকে জড়িয়ে ধরে কপালে একটা কিস করলাম। এবার ইমন আমার ঠোঁটে কিস করতে লাগলো। এইভাবেই দিন পার হতে থাকে আমাদের। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গল্পটা একটা শিক্ষামূলক গল্প হিসেবে লেখা হয়েছিল। যারা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন সকলের ভেতর সামান্য পরিমাণ হলেও জ্ঞান জাগ্রত হয়েছে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, হয়তো আজ বা কাল। তো দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।